সন্তোষ কুমার ঘোষ রচিত ছোট গল্প দ্বিজ। গমনে বামন নাম নিতে নিতে নিশিকান্ত অগ্রসর হয়েছিল। কি ভেবে চৌকাঠের উপর থমকে দাঁড়ালো এক মুহূর্ত। ইশারায় ডাকলো নয়নতারাকে। ফিসফিস করে জিজ্ঞাসা করলো, এখানের সকলে কয় কি? গোপালের মা টের পায় নাই তো? কেউ না। নয়নতারা এগিয়ে এসে পাঞ্জাবির খোলা বোতাম দুটো লাগিয়ে দিল। কেউ না, আমি সব ঠিক কইরা রাখছি, তোমার ভাবনা নাই। সকলে জানে এক জমিদার বাড়ি চণ্ডীপাঠ করণের কাম পাইছ। বৈশাখ মাস ভৈরাই করবা। নিশিকান্ত চোখ দুটো খুশিতে চিকচিক করে উঠল। গায়ে টোকা দিয়ে বউকে আদর করল। এই বয়সে যতটা মানায় ততটাই ভ্রুভঙ্গি করে নয়নতারা বলল, পণ্ডিতের মাইয়া না আমি? কিসে ব্রাহ্মণের সম্মান থাকে জানি না, কিন্তু বৈশাখ মাসটা তো চিরকাল থাকবো না। তখন ঠিক করলেই চলব। সে ভাবনা এখন ভাইবা লাভ কি? তা সত্যি। আবার বামন নাম নিতে নিতে নিশিকান্ত এগিয়ে গেল। বানের টানে যখন এই অচেনা দেশে ভেসে এসেছিল তখনও তো বিশেষ কিছু ভাববার অবসর হয়নি। এখন তো তবু পায়ের নিচে মাটি মিলেছে। জ্যৈষ্ঠ মাসের ভাবনা জ্যৈষ্ঠ মাসে। ঠোঁট বেয়ে গড়ানো পানের কষের মতো আকাশে একটু একটু রঙের সাড়া দিয়ে দেখা দিয়েছে। প্রথম লোকালটা চলে যায়নি তো? আজ নিঘাত লেট। যায়নি, কিন্তু নিশিকান্ত সিগন্যালটার কাছাকাছি আসতে না আসতেই গেল। বোকার মতো নিশিকান্ত গার্ডের পেছনের লাল আলোটার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। কোচার খুঁট দিয়ে ঘাম মুছতে গেল, কিন্তু কোচাতেও ধুলো। সারা মুখ যেন কিচকিচ করে উঠল। মিনিট 2 দেরি হয়েছে। যতক্ষণ গাড়িটা বাঁকের মুখে অদৃশ্য না হলো ততক্ষণ নিশিকান্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব করল। 2 মিনিট দেরি। চৌকাঠের ওপর দাঁড়িয়ে যতক্ষণ নয়নতারার সঙ্গে কথা বলছিল ঠিক ততটুকু সময়। পরের গাড়ি আরও 50 মিনিট পরে। নিশিকান্ত বাসের খোঁজে গেল। নাগের বাজারে নেমে 2 মোটে মোড়। কারখানার দোচালাটার কাছাকাছি আসতে দম বন্ধ হয়ে এলো। পুরা তামাকের গন্ধ। প্রথমে কাস্তে কাস্তে মুখ লাল হয়ে যেত, এখন অনেকটা সয়ে এসেছে। আগেই দেখে নিয়েছিল প্রায় 20 মিনিট লেট। বেলা ছড়েছে অনেক। পইতে পাঞ্জাবি আর বুকের লোম ভিজে সেটে একাকার হয়ে গেছে। সবাই বসে গেছে সুতো আর কাঁচি নিয়ে। সমস্ত ঘর জুড়ে পাতা কাটার শব্দ, খসখস। নিশিকান্ত চুপে চুপে দেরিতে আসা পড়ুয়ার মতো এক কোণে বসে পড়তে যাচ্ছিল, কিন্তু তার আগেই নটবরের শকুনি নজর সে পড়ে গেছে। এগিয়ে এসে নটবর একেবারে নিশিকান্তর সম্মুখে দাঁড়ালো। বিষ ঠেলে দিল গলায়। কি চক্করতি, আজও লেট? একটা চোখ এমনিতেই নটবরের কানা। রাগ হলে আরেকটা আধবোঝা করে আনে। নিশিকান্ত সাহস করে মাথা তুলতে পারছিল না। তোতলা গলায় বলল, আইগা ট্রেন লেট। মিছে কথা বলো না চক্করতি। কেমন বামুন তুমি? ট্রেন লেট না তুমি লেট? ফার্স্ট লোকালটা তো ঠিক সময়েই এসেছে। আরও 2 জন এসেছে সেই গাড়িতে, তারাও তো কাজে লেগেছে। দেবো নাকি 52 ঘন্টা তোমার সব আজই হিসেব করে চুকিয়ে? ভয়ে মাথা তুলে নিশিকান্ত দেখল নটবরের আধবোঝা চোখের পাতা দুটো তখনও মিটমিট করছে। গলায় পৈতেটা থেকেই হয়েছে মরণ, নইলে ওখানেই উবুড় হয়ে নটবর দাসের পা দুটো জড়িয়ে ধরত নিশিকান্ত চক্রবর্তী। আইগা এইবারের মতো। কাইল শুইতে রাইত হইয়া গেছিল। প্যাটে ফাঁপ ধরেছিল কেমন, ঘুম হয় নাই, তাই উঠতে। সব কৈফিয়ত নটবর শুনল কিনা বোঝা গেল না। চলে যেতে যেতেও তাকে গজরাতে শোনা গেল। আগেই জানি এসব বামুন কায়েত দিয়ে বিড়ি বাঁধার কাজ হয় না। দেশ থেকে ভেসে এসেছিল, দয়া করে কাজ দিল। তা 2 দিন যেতে না যেতেই ফাঁকি। যত স্লা উড়ো লোক এসে জুটেছে, চেপে বসছে আমাদের ঘাড়ে। এদের দিয়ে দেশের চিবৃদ্ধি। থুতু ফেলার মুদ্রায় নটবর ঠোঁট দুটোকে ছুচলো করল। নিশিকান্তর মনে এলো, উন্মূল মানুষ দিয়ে যদি দেশের শ্রীবৃদ্ধি না হয় তবে রোয়া ধানেও ফসল হতো না। কিন্তু মনে আসা সব কথা তো মুখে আনা যায় না। খানিক বাদে ঘুরে এসে নটবর বলল,
কাল তুমি 500 বিড়ি কম দিয়েছিলে চক্রবর্তী, আজ দুদিনের পুরো হিসেব করে দিলে তবে তোমার ছুটি, বুঝেছ? মাথা নিচু করে নিশিকান্ত পাতা কেটে যেতে লাগলো নির্দিষ্ট মাপ মতো। পোড়া তামাকের গন্ধে বার কয়েক হাঁচি এলো। ঘণ্টাখানেক পরে শিরদাঁড়া উঠল টনটন করে। আশেপাশে তাকিয়ে দেখলো সবাই বিড়ি বাঁধছে এক মনে। অর্জুন, গণেশ, সনাতন, মধু, ভৈরব, জন 2 মুসলমানও আছে। ঘাম ঝরছে দর করে। হালে শোনা একটা হিন্দি গান ধরেছে মধু। গণেশ সঙ্গে সঙ্গে শীষ দিতে চেষ্টা করছে। ঠাসা ঘরখানায় শুধু বস্তা পচা আলুর ভ্যাপসা গন্ধ। বাসা থেকে একখানা হাত গড়া আটার রুটি নিয়ে এসেছিল। পকেট থেকে সেটা শুকিয়ে কড়া হয়েছে। রুটিটা দাঁতে ছিঁড়তে নিশিকান্তর মনে হলো গণেশ, মধু, অর্জুন এরা সব আছে ফুর্তিতে, গান গায়, মহানন্দে সুশীতল বিড়ি বাঁধে। সেও এদের কাছাকাছি এসেছে। এদের ঘামের পচাটক গন্ধ আসছে তার নাকেও। তবু কোথায় যেন পর্দা আছে। বয়সের তফাৎ সে তো নিশ্চয়ই, কিন্তু শুধু বয়সই নয়, এদের কারণে অকারণে হাসাহাসি, শুনলে কানে আঙুল দিতে হয় এমন ভাষায় গালাগালি, আবার গলাগলি আলাপ, সব নিশিকান্তর কানে নতুন। ঠিক পছন্দ হচ্ছে না তা নয়, কিন্তু শিরশিরে অস্বস্তিটুকু যায়নি। শীতের দিনে যেন নাইবে বলে পুকুর ঘাটে এসেছে। নিশিকান্ত পা বাড়ায় একবার, ছাপ দেয় আর কি, গায়ে কাটা দেয়, আবার পিছিয়ে যায়। বামুনের ছেলে দিয়ে বিড়ি বাঁধার কাজ হয় না। কে জানে, নটবর হয়তো ঠিক কথাই বলেছে। শ্রী ভগবান চতুর্বর্ণ সৃষ্টি করেছিলেন যখন, তার উদ্দেশ্যে ছিল গুণ অনুসারে কর্মবিভাগ। কিন্তু ওপরে যিনি আছেন তিনি সাক্ষী, নিজের ইচ্ছায় নিশিকান্ত এ কাজ নেয়নি। ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ ছিলেন স্মৃতি ব্যাকরণ তীর্থ, দেশ বিস্তৃত পণ্ডিত। তার সন্তান, কিন্তু গ্রহ বৈগুণ্যে লেখাপড়া শেখা হয়নি। গত 4 পুরুষ ধরে যজমানি ব্যবসায়ী চলছে। 100 ঘর যজমান। গ্রামান্তরেও কিছু ছিল, বিদেশেও ছড়িয়ে পড়েছিল কিছু। বিবাহ, শ্রাদ্ধ, প্রাশনাদি দশাবিধ সংস্কারে ডাক আসত। এছাড়া 12 মাসে 13 পার্বণ তো আছেই। আর সত্যি পার্বণ তো 13টাই নয়, হিসেব করলে অনেক বেশি। এক মুহূর্ত ফুরসত ছিল না। সংস্কৃত ভালো করে শেখা হয়নি, কিন্তু ক্রিয়াকাণ্ড বা রীতি খানা কণ্ঠস্থ করেছিল। সারা বছরে চাল ডাল কেনার ভাবনা ছিল না, বরং বাড়তি কয়েক মণ বিক্রিই করত। আর লাল পেরে সেই ধুতিগুলো, অত বড় যে বস্ত্র সংকট গেল, লড়াইয়ের শেষ বছরে কোনো দিন কাপড়ের অভাব হয়নি। কিন্তু সকালের কুয়াশার মতো সব মিলিয়ে গেল একে। শাসালো যজমানরা সরে পড়ল প্রথমে, সেই পাকিস্তান হবার আগে ভাগেই। তারপরও তো কতদিন মাটি কামড়ে পড়েছিল নিশিকান্ত। সামান্য লাঞ্ছনা, অল্প স্বল্প বিদ্রুপ আমলে আনেনি। কিন্তু বামনপাড়ায় যখন একঘরও রইল না, তখন নিশিকান্তকেও পোটলা বাধ্য হলো। মুসলমানরা প্রাণেও না মারে যদি লক্ষ্মী পুজোর পুরুতগিরি করতে, তো ডাকবে না। মোল্লা মৌলবি ফেলে ছেলে মেয়ের শাদির সময় নিশিকান্তর কাছে দৌড়বে না। কলকাতায় এসেও পৈতৃক ব্যবসাটাই ধরে রাখতে নিশিকান্ত চেষ্টা ত্রুটি করেনি। ঠিকানা খুঁজে পুরনো 2-1 ঘর যজমানের কাছেও গিয়েছিল, কিন্তু সুবিধে কিছু হলো না। যারা অবস্থাপন্ন তারা পুজো আচ্চার পাট অনেক দিন আগেই তুলে দিয়েছে। যারা কায়ক্লেশে আছে তারাও আমল দিল না। অনেকে তো চেনেই না নিশিকান্তকে। বলল, না ঠাকুর, এই মাঘী গণ্ডার দিনে পুজো, সম্বৎসরে একটা মোটে পুজো করি, লক্ষ্মী পুজো, তা সেজন্যে 4 আনা দক্ষিণার পুরুত ঠিক করাই আছে। শ্রাদ্ধ শান্তির জন্যে কালীঘাট আছে, গোটাকতক টাকা ব্রাহ্মণকে ধরিয়ে দিই, বাদবাকি ব্যবস্থা সেই করে। দিন কত গঙ্গার ঘাটেও ঘুরঘুর করছিল নিশিকান্ত। সে বড় শক্ত ঠাই। সারি সারি মাথা কামানো উড়ে বামন বসে আছে, ফুল, বেলপাতা, চন্দন আর তিলক কাটার জন্যে সোডার বোতলের ছিপি নিয়ে। ত্রিসীমানাতেও ঘেঁচতে দেয় না কাউকে। দুর্বোধ্য ভাষায় গালাগাল করে। নিশিকান্ত বসতেই পেল না। তারপর এলো সেই চরম অভিজ্ঞতা। চিন্তা করলে আজও কান গরম হয়ে ওঠে। বড় বড় থাম দেখে নিশিকান্ত একদিন ঢুকে পড়েছিল। বৈঠকখানায় কয়েকজন বাবু দাবা খেলায় মত্ত। নিশিকান্ত চৌকাঠের ওপর দাঁড়িয়ে ইতস্তত করছিল। একজনের নজরে পড়ে গেল। কি চাই? আজ্ঞা ব্রাহ্মণ,
পূর্ববঙ্গ থেকে আইছি। মাথা কিনেছ? কি চাই চটপট করে বলে ফেলো না বাপু। আইকা আমরা পুরুষানুক্রমে পুরোহিত, যজমানি ব্যবসা। আপনাগো মস্ত বড় ঘর, সে আমি দেখাই টের পাইছি। যদি অনুমতি করেন তো একটু ঢোক গিলে নিশিকান্ত বাক্যটা সম্পূর্ণ করল। আমি চণ্ডীপাঠ, শাস্তি সত্যায়ন সব জানি। ভ্রুকুটি ঘুচে গিয়ে শ্রোতাদের মুখে কৌতুকের হাসি ফুটল। পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে একজন নিশিকান্তকে বললেন, তুমি ঠাকুর বোধ করি ভূত ছাড়াতেও পারো না? আরেকজন বলে, চণ্ডীপাঠ করবে, সংস্কৃত জানো? আজ্ঞা কিছু কিছু, একটুখানি শোনাবার ফরমাস হলো। মুখের ঘাম মুছে নিশিকান্ত গলা পরিষ্কার করে শুরু করলে, ইয়া দেবী সর্বভূতেষু। সবে দুটো শ্লোক বলতে পেরেছে এমন সময় ঘরের দেওয়াল থেকে সিলিং পর্যন্ত কেঁপে উঠল। বাবুরা হাসির তোষ সামলাতে পারছেন না, কেউ কেউ রুমাল গুজে দিয়েছেন মুখে। থামো ঠাকুর থামো, এসব বাঙাল উচ্চারণ এখানে চলবে না, বুঝলে? অন্তস্থ জয়ের উচ্চারণ আরেকটু শ্রদ্ধাভরে করতে শেখো। থতমত খেয়ে নিশিকান্ত জিজ্ঞাসা করল, কেন? ভুল হয়েছে বাপু? ভুল, বিলকুল ভুল বাবা, বিলকুল। চণ্ডীপাঠ তো তোমাকে দিয়ে হবে না চাঁদ। তুমি বরং জুতো সেলাই করতে শেখো, কাজের কাজ হবে, 2 পয়সা ঘরে আসবে। বলতে বলতে একজন সত্যি জুতো পরা 2খানা পা নিশিকান্তর দিকে ধরলে। নিশিকান্তর চোখের পলক পড়ছে না, কান দুটোর মধ্যে কে যেন অসংখ্য তেঁতুল বিচি ঝাঁকাচ্ছে। দাঁতে ঠোঁট চেপে বহু কষ্টে সামনে নিলে, মাথা নিচু করে কখন বেরিয়ে এসেছে নিজেই টের পেল না। উপবিদ স্পর্শ করে কঠিন অভিসম্পাত দেবে একবার মনে হয়েছিল, কিন্তু কলিযুগে ব্রহ্মশাপও ব্যর্থ। নিজের কাছেই নিজে কঠিন একটা প্রতিজ্ঞা করল নিশিকান্ত। নতুন কিছু চেষ্টা করতে হবে। ব্রাহ্মণ্য অভিমানের ময়ূরপুচ্ছ আর না। অভিমান গেল, কিন্তু সংস্কার গেল না। আরও অনেক ঠক্কর খেতে খেতে নিশিকান্ত চক্রবর্তী এসে ঠেকেছে সুশীতল বিড়ি ফ্যাক্টরির কারিগরের কাছে। হাত দুখানা কাজ করে, কিন্তু মাথা হেঁটই থাকে। মাঝে মাঝে চোখের পাতা দুটি ভিজে ওঠে। এ কি তার কাজ? ক্যাম্পের কেউ টের পায়নি। পাখি ডাকার আগে নিশিকান্ত বেরিয়ে পড়ে, গায়ে পাঞ্জাবি, পায়ে জুতো। এখনও অনিশ্চিত সরকারি ডলি যাদের একমাত্র ভরসা, তারা ঈর্ষাক্লিষ্ট চোখে চেয়ে থাকে। তাদের জোয়ান সমর্থ ছেলেগুলো এখনও কিছু জোটাতে পারল না, অথচ এই বুড়ো পুরুত দিব্যি গোরস্থানেও লাশ পিছু 2 ফুট জমি জোটে, কিন্তু মহিমপুর ক্যাম্পের জ্যান্ত মানুষগুলোর তাও জোটেনি। চালা পিছু 2 ঘর পরিবার। কোনো ক্রমে অষ্টাবক্র হয়ে শুয়ে রাতটা কাটিয়ে দিতে হয়। স্যাঁতস্যাঁতে মেঝে ছেঁড়া কাঁথায় শুয়ে নিশিকান্ত লাখ টাকার স্বপ্ন দেখে না। আর ঘুমোয় কখন যে স্বপ্ন দেখবে? লুকিয়ে চুরিয়ে আনা সুশীতল বিড়িতে টান মারে, আর ভাবে খুক খুক কাঁচতে কাঁচতে চিরকাল তাকে নিচের সিঁড়িতে গড়াগড়ি দিতে হবে না, উঠবেই আস্তে আস্তে, কেঁচোর মতো বুকে হেঁটে এগোবে। ততদিন চুপচাপ। নয়নতারা হুঁশিয়ার। মহিষপুর ক্যাম্পের কাকপক্ষীও যেন টের না পায় নিশিকান্ত চক্রবর্তীর অদৃষ্টের চাকা গড়াতে গড়াতে কোন ভাগাড়ে গিয়ে ঠেকেছে। আস্তে আস্তে বেলা গড়িয়ে গেল। শির দ্বারা আর সোজা করে রাখা যায় না। নিশিকান্তর হাত তখনও চলছে। একে একে সবাই চলে গেল। অর্জুন, মধু, গণেশ, সনাতন যে যার রোজগার হিসেব বুঝিয়ে দিয়ে গেছে। নটবর দাসের কাছ থেকে বুঝে নিয়েছে পাওনা। নিশিকান্তর এখনও 150 বিড়ি বাকি। দেখতে দেখতে দৃষ্টি ঝাপসা হয়ে এলো। হাতের রগগুলি টনটন করছে, কিন্তু নটবরের হিসাব মিলিয়ে তবে ছুটি। এখন ক্যাশ মেলাচ্ছে নটবর। বিড়িগুলো প্যাকেট করে রাখছে। একটু পরেই হয়তো সামনে এসে দাঁড়াবে, কৈফিয়ত চাইবে। নিশিকান্তর মুখের ভিতর জিভটা শুদ্ধ তেতো হয়ে উঠল। তাকিয়ে দেখল আশেপাশে আর কেউ নেই। শুধু খানিকটা দূরে ভৈরব বেড়ায় ঠেস দিয়ে ঝিমুচ্ছে। নিশিকান্তর কেমন অবাক লাগলো। সবাই গেছে, এ ছোকরা যায়নি যে? প্রশ্নটা মনে এলো, কিন্তু স্থায়ী হলো না। কেননা সময় নেই।
তাছাড়া গায়ে পড়ে এদের সঙ্গে নিশিকান্ত কখনো আলাপ করে না। আরও প্রায় 25টা বিড়ি বাঁধার পর নিশিকান্ত ফের তাকালো। ছোকরা তখনও বসে। নিশিকান্তর মনে হলো ওর দিকেই যেন তাকিয়ে আছে। কি ভেবে নিশিকান্ত হাতের কাজ বন্ধ করলো, এগিয়ে গেল ভৈরবের কাছে। তুমি বাড়ি যাও নাই যে? শূন্য একটা ঘোলাটে দৃষ্টি মেলে ভৈরব তাকালো। সারা মুখে বসন্তের শুকনো দাগ, চোখ দুটো লালচে। নিশিকান্ত সামান্য চমকে উঠল। জ্বর নয় তো? কপালে হাত দিতে সন্দেহ মাত্র রইল না। এ তো জ্বর তোমার, এখনও রয়েছ? তাড়াতাড়ি বাড়ি যাও। বাড়ি যাও নাই কেন? অস্ফুট জরাতুর কণ্ঠে ভৈরব যা জবাব দিল তার মর্ম এই যে আগে ছিল না, এই একটু আগে এসেছে। কম্পজ্বর এমন মাঝে মাঝে হঠাৎ আসে, তার চেয়েও হঠাৎ ছাড়ে। কিছু ভাবতে হবে না। হাতের কাজ যদি শেষ হয়ে গিয়ে থাকে নিশিকান্তর, তবে সে সোজা বাড়ি চলে যাক। জ্বরের প্রথম তোড়টা কমুক, নিজের পথ ভৈরব নিজেই দেখতে পারবে। তবু নিজের জায়গাতে ফিরে যেতে নিশিকান্তর কেমন যেন বাঁধল। ঠিক চক্ষুলজ্জা নয়, এই অনুভূতির উৎস চোখের চেয়েও গভীর, একেবারে হৃদয়। এই প্রথম একজন রুগ্ন অবস্থায় সহযোগীর জন্য নিশিকান্ত মমতা বোধ করল। যে আবেগ পশ্চিমবঙ্গের শুকনো মাটিতে পা দিয়ে অবধি শুকিয়ে গিয়েছিল, বহুকাল পরে সমস্ত সত্তা জুড়ে আবার যেন তা টলমল করে উঠল। তা হয় না মনু, তোমারে বাড়িতে পৌঁছাইয়া দিয়া তয় আমি যামু। কাজ শেষ হলো চক্রবর্তী। নটবার একেবারে সম্মুখে এসে দাঁড়িয়েছে। মুহূর্তে কথা যেন জড়িয়ে গেল নিশিকান্তর। বলতে গেল, হইল পেরায়, আর 10টা মিনিট অপেক্ষা করেন ইত্যাদি, কিন্তু স্বর ফুটল না। কতক্ষণ লাগবে আর? সারা রাত্রির? হঠাৎ কি হলো, নিশিকান্ত সমস্ত সংকট জয় করে বলে উঠল, আপনারে করজোরে কই দাসমশাই, আইজকার মতো ছাইড়া দেন আমারে। কাইলকার পাওনাও প্রায় শেষ কইরা আনছি, আর শতখানেকের মতন বাকি। ভৈরবকে দেখিয়ে বলল, এর দেখে অসুখ করছে, বাড়ি না দিয়া আইলে তো চলবে না। কি কাকুতি ছিল নিশিকান্তর কণ্ঠে, কিংবা করজোরে। নটবর আর কিছু বলল না। সেদিন শুধু নতুন অভিজ্ঞতা হয়নি নিশিকান্তর, নতুন অনুভূতিও এসেছে। 5 জনের সঙ্গে পাশাপাশি বসে এতদিন কাজ করেছে, সামান্য মুখ চেনা গোছের ছিল। মেলামেশির কথা ভাবতেও পারেনি। হঠাৎ সেদিন জ্বরতপ্ত ভৈরবের ধূসর শূন্য চাহনি থেকে মনে যে স্নেহের ছোঁয়াচ লাগলো, সেই স্নেহ ধীরে ধীরে ছড়িয়ে পড়ল শরিকানা বোধে। অনাদর আর অশ্রদ্ধা পেয়ে জীবন সম্বন্ধেই বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল নিশিকান্ত। পাকে গলা পর্যন্ত ডুবে আছে, সামনে কিচ্ছু নেই। আর কি, এখন একদিন সব চুকে গেলেই হয়। নেহাত শাস্ত্রে আর আইনে আত্মহত্যা পাপ। তাই যে কাজটুকু জুটেছিল তাতেও নিশিকান্তর মন ছিল না। সবসময় তিক্ত, সবসময় বিরক্ত। ফাঁকি দিত। যেটুকু কাজ করত তাও সসংকোচে, শোণিত স্রোতে। মজ্জায় একটা ভীরু লজ্জা অহরহ সাঁতার দিচ্ছে। কিন্তু যে মুহূর্তে পাশের মানুষটিকে নিশিকান্ত ভালোবাসতে পারল, অমনি সব ভীরুতা, তিক্ততা, অপমানবোধের বোরখা যেন খসে পড়ল। অন্ধকার একটু ফিকে হয়ে এসেছে। সেই আলো আধারে নিজেকেও যেন একটু চেনা যাচ্ছে। জীবন সম্বন্ধে নতুন করে এসেছে মূল্যবোধ। ভৈরবকে যেদিন পৌঁছে দিয়ে এসেছিল, তারপরও আরও কয়েকবার নিশিকান্ত ওদের আস্তানায় গেছে। সনাতন, অর্জুন, মধু সবাই একসঙ্গেই এই বস্তিটায় থাকে। প্রথম দিন চমকে উঠেছিল নিশিকান্ত। ক্যাম্প আর বস্তির চেহারা কি হুবহু এক। ক্যাম্পে দরমার বেড়া, এখানে চাচা বাঁশের ওপর কাদার প্রলেপ। ক্যাম্পের চাল মরচে পড়া ফুটো টিনের, এখানে খাপড়া। ঘর পিছু একটা করে ফোকর, প্রাথমিক উদ্দেশ্যে বোধহয় জানালা হিসেবে ব্যবহার করার, কিন্তু স্থপতির সে স্পেকুলেশন ব্যর্থ হয়েছে। এখন সেই ফোকরের মুখ জুড়ে মাকড়সার পুরু জাল, তার নিরাপদ আড়ালে পাখির বাসা। চড়ুইগুলো বাইরের আলো হাওয়ার বিরুদ্ধে নিরন্তর সত্যাগ্রহ করছে। প্রথম দিন দম বন্ধ হয়ে এলো, তবু মনে হলো চেনা চেনা। এর আগেও এখানে নিশিকান্ত এসেছে, কিন্তু কবে মনে পড়ল না। কিন্তু 2-4 মিনিট যেতে না যেতেই আচ্ছন্ন ভাব কেটে গেল।
আশ্চর্য, আগেই বোঝা উচিত ছিল তার। মহিমপুর ক্যাম্পের 6 ফুট 8 ফুট খুপড়িতে পা দিয়ে প্রথম দিন এমনই অনুভূতি হয়েছিল। মনে হয়েছিল ছুটে বেরিয়ে আসে। খাপড়ার কোটরের ভিজে মাটির এই ভাব, এই ঘাম পচা পচা গন্ধ, চোখ জ্বালা ধোঁয়া আর চপাচপ অন্ধকার, সবচেয়ে মহিমপুর ক্যাম্পের। এতক্ষণ না চিনেছিল কি করবে, এতক্ষণ না চিনেছিল কি করে। মনের মধ্যে যে উঁচু নিচু বোধটুকু তখনও ছিল, বার কয়েক কেঁপে কেঁপে যেন সমতল হয়ে গেল। অদৃষ্ট নিশিকান্ত চক্রবর্তীর খোরাক এই অন্তজ মানুষগুলোর সঙ্গে এক শানকিতে বেড়েছে। আলাদা পংক্তিতে আসনের বিড়ম্বনা আর কেন। দিন 5-7 পরে একদিন বাসায় ফিরে নিশিকান্ত নয়নতারার মুখে এক খিলি পান গুজে দিল। নয়নতারা প্রথমে বুঝতে পারেনি। মশলার স্পর্শে জিভ সরস হয়ে উঠতেই মুচকে হাসল। পান? আজ হঠাৎ পান কেননের শখ হইল যে? পয়সা সস্তা হয়েছে? নিশিকান্ত জবাব দিল, কিনি নাই, পাইলাম অমনি, আমিও একটা খাইছি। নয়নতারা দেখল নিশিকান্তর বরাবরের বিড়ি খাওয়া পুরু কালো ঠোঁটে আজ একটু টুকটুকে হয়ে উঠেছে। ছিল কৌতুক, এবার হলো কৌতূহল। কও দেখি কি বৃত্তান্ত। বৃত্তান্তটা নিশিকান্ত বলল বই কি, বেশ সাড়ম্বরেই বলল। সুশীতল বিড়ি ফ্যাক্টরি থেকে যা আয় তাতে কারিগরদের চলে না। ওরা কিছুদিন আগে সবাই মিলে একটা পানের দোকান দিয়েছে গোড়াবাজারে। ছোট দোকান, সকলের চাঁদায় তৈরি। কারখানার ছুটি মতো সবাই পালা করে এখানে বসে। অর্জুন, সনাতন, ভৈরব। পানের সঙ্গে বিড়িও আছে। ঠিকমতো চালু হলে সিগারেটও রাখা হবে। তার কিছুদিন পর শরবত। নিশিকান্তকেও নিয়েছে ওদের দলে। রোজ 2 ঘন্টা করে দোকানে বসে নিশিকান্ত। তারপর থেকে রোজই নিশিকান্ত বাড়ি ফেরার সময় 2-4 খিলি পান নিয়ে আসতে লাগলো। এই পানটা নতুন মশলা দিয়ে সাজা, এর নাম রসখিলি। 1 খিলির দাম 1 আনা। কি ঠিকই কই। তুমি আর কয় রকমের পান দেখছো গোপালের মা? কাশিতে পাওন যায় টাকা খিলি পান। একটা খাইলে তার গন্ধে ভোমরা ছুটে আসে। নিশিকান্ত অযোধ্যার শেষ নবাব ওয়াজেদ আলী শাহর গল্পটাও বলে। পান খেয়ে নবাব সাহেব পিক ফেলতেন যখন 2-3 মাইল দূরের লোকও টের পেত। হবে না কেন? সে তো আর সাধারণ মশলা না, মণিমুক্তা দিয়া সাজা। পানের মধ্যে মণিমুক্তা? ঠিক বোঝা যায় না। নয়নতারা বিস্মিত হয় না, অবিশ্বাস করে। মিটমিট হাসে নিশিকান্ত। বিশ্বাস হইল না? রাজা বাদশার কাণ্ড তুমি কী বা দেখছো গোপালের মা? দেখেনি নিশিকান্ত। বলা বাহুল্য, সব গল্পই সহকর্মীদের কাছে শুনেছে। আরেকদিন আনলো 1 খিলি পান। তার নাম হিমখিলি। মুখে দিয়েই নয়নতারা টেনে আনলো বাইরে। অপ্রতিভ নিয়ে নিশিকান্ত জিজ্ঞাসা করিল, কি জিভ পড়ল নাকি? পড়ে নাই, অবশ হইয়া গেছে। এত ঠান্ডা, বরফের উপরে রাখা যে। আজকাল এই পানি খরিদ্দারে পছন্দ করে। মিঠে, বাংলা, ছাঁচি, রসখিলি, হিমখিলি, তাম্বুলা, ঠোঁট আলতা। নাম শোনে নয়নতারা আর ঠোঁট ওল্টায়। ইস, পানের তো খিলি, তার নামে এত বাহার। নতুন প্রেমে পড়ার মতো লাজুক ছোপ লাগে নিশিকান্তর গালে। হইবে না? পান সাজন সোজা কর্ম মনে করছো নাকি? এ কি ঘরের পান যে সুপারি আর খয়ের চুন মিশাইলেই হইল? ঠিক গুছিয়ে বলতে পারে না নিশিকান্ত। উত্তেজিত রসনায় সব কথা কেমন এলোমেলো হয়ে যায়। বোধহয় বোঝাতে চায় পান সাজাও একটা আর্ট। সামান্য মশলা মেশানোর 19-20 রসনায় রসসঞ্চারের তারতম্য ঘটে। আর তো সবই কাজে যেদিন থেকে মন বসেছে সেদিন থেকে নিশিকান্ত আবিষ্কার করেছে বিড়ি বাঁধাতেও বাহাদুরি আছে। কেমন সাইজের পাতায় কতখানি তামাক, কেমন করে বাঁধলে ঠোঁটে চেপে রাখায় অনায়াস সুখ। মাঝে মাঝে নয়নতারাকে জিজ্ঞাসা করে, কি গো, ক্যাম্পের লোকে এখন কয় কি? কইবে কি? চোখ টাটায়। কয় যে পুরা পেট ভাত জোটে না, ঠোঁট 2টা টুকটুইকা করণের শখ যে দেখি 16 আনা। নিশিকান্ত হাসে। কইতে দাও, কয়দিন আর? ক্যাম্পে আর বেশি দিন না। আমরা কারিগর কয়জনে একত্তর থাকুন ঠিক হয়েছে। একটা ভালো মতো জায়গা দেখা লহনের অপেক্ষা। সামনের মাসে যশোর রোডে আরেকখানা দোকান হইবে। একটাই আর কুলায় না গোপালের মা।
যশোর রোডের দোকান যেদিন খোলা হলো সেই দিনটা নিশিকান্তর কেটে গেল নেশার মতো। একটা দিন কারখানা থেকে ছুটি নিয়েছিল। এ দোকানের চার্জ তার। সারা দিন মাথা তোলার অবসর ছিল না। একের পর এক পান সেজে গেছে, বিড়ির বান্ডিল এগিয়ে দিয়েছে। খুচরা পয়সা ঠিকমতো গুনে নেবার অবসর হয়নি। ফুটোওয়ালা কাঠের বাক্সে চুপ করে ফেলেছে। সন্ধ্যার পর এলো অর্জুন, সনাতন, ভৈরবরা। সবার সম্মুখে বাক্স খোলা হলো। গুনে গুনে আর ফুরোয় না। পয়সা ডাবল। আনি দুয়ানি মিলে প্রায় 20 টাকা। সমস্বরে হর্ষধ্বনি করে উঠল সকলে। নিশিকান্তকে মাথায় তুলে নাচে আর কি। প্রথম দিনে এতটা সাফল্য কেউ আশা করেনি। অর্জুন বলল, সব তোমার হাতের গুণ দাদু, তোমার হাতের জাদু। আমাদের হাতের তৈরি পান কি এমন মিঠে হয়? খদ্দেরে একবার খায় আর তারপর থুতু ছিঁড়িয়ে চলে যায়। সনাতন বলল, যদি এভাবে চলে তো 3 মাসের মাথায় সুশীতল বিড়ি ফ্যাক্টরির মুখে লাথি মেরে চলে আসব। নিশিকান্ত বলল, সবুর, এত তাড়াতাড়ি না, এখন অনেক বাকি। সিগারেট রাখতে হবে, শরবতের সরঞ্জাম চাই, আয়না চাই, নয়নমোহন। তবে না দোকানের কই দোকান? সেদিন লোকাল ট্রেনে যখন নিশিকান্ত চেপে বসলো তখনও মগজ থেকে সারাদিনের উত্তেজনার ফেনা মিলিয়ে যায়নি। 20 টাকা বিক্রি। তার পান খেতে লোকে ফিরে ফিরে আসে। তোমার হাতে জাদু আছে দাদু। তাকে ঘিরে সহর্ষ উল্লাস। অর্জুন সনাতনের দাদু। নিজের কাছে সম্পর্কটা কেমন অদ্ভুত ঠেকল নিশিকান্তর। অনেক বিদেশ ঘুরে এসে নিজের পরিবারের লোকগুলির সঙ্গে নতুন করে পরিচয়ের রোমাঞ্চের মতো। শুধু অর্জুন সনাতনই নয়, আরও অনেককে নিয়ে যেন ছড়িয়ে আছে এই পরিবার। দুবেলা লোকাল ট্রেনের 3rd ক্লাসে যারা যাওয়া আসা করে, যারা ভিড়ে ছাদে ওঠে কিংবা ফুটবোর্ডে ঝোলে, সকলের মধ্যেই নিশিকান্ত যেন একান্ত আত্মীয়ের মুখ দেখতে পেল। কত পিছনে পড়ে আছে সেই নিশিকান্ত চক্রবর্তী। ছেঁড়া পুঁতি বগলে নিয়ে যে চণ্ডীপাঠে উমেদারি করে বেড়াতো। ভালো মনে পড়ে না, পূর্বজন্মের মতো সুদূর মনে হয়। তা হোক, এই নতুন জন্মই বা মন্দ কি? এই নিশিকান্তের জন্যই অনুরাগ আছে। সহকর্মীদের চোখে এই নিশিকান্তর কাজের তারিফ আছে দুজনের মুখে। সে কাজের দাম মেলে নগদ পয়সায়। ক্যাম্পে ফিরল শীষ দিতে দিতে। গোপালের মা চোখ বোঝা। নয়নতারা চোখ বুঝতেই নিশিকান্ত কয়েকখানি পান আর 5 টাকার একখানা নোট রাখলো রেকাবের ওপরে। এখন চাও। নয়নতারা তাকালো, কিন্তু ছুঁড়ো না নোট, মুখে নিল না পান, চোখ মুখ গম্ভীর। দেখে নিশিকান্ত কেমন দমে গেল। কি হয়েছে? এদিক ওদিক তাকিয়ে নিল নয়নতারা। সন্তর্পণে ঝাঁপ বন্ধ করে দিয়ে এলো। ফিসফিস করে বলল, সর্বনাশ হয়েছে, টের পাইয়া গেছে ক্যাম্পের মাইনসে। নিশিকান্ত ঠিক যেন বুঝেও বুঝল না। বিরক্ত গলায় বলল, কি টের পাইছে? নয়নতারা আরও কাছে সরে এলো, প্রায় কানের ওপর মুখ রেখে যা বলল তার মর্মার্থ। আজ পাশের চালার মন্মথ কি কাজে গিয়েছিল দমদম। সে কি দেখে এসেছে সেই জানে। ক্যাম্পে ফিরে আর 5 জনের কাছে 10খানা করে লাগিয়েছে। সারা বিকেল ওরা হাসাহাসি করছে সামনের মাঠটাতে। নয়নতারাকে শুনিয়ে মন্মথ বলেছে, স্তুতিপাঠ? নিশিকান্ত ঠাউরের চণ্ডীপাঠের নমুনা আজ দেখায় আসলাম দমদমায়। পান বিড়ির দোকান দিচ্ছে আমাগো চক্কর্তি। পান সাজে আর পয়সা খিলি বেচে। তারপর আমিও ছাইরা কথা কই নাই। নয়নতারা উত্তেজিত হয়ে গলা ছড়িয়ে দিল, আমিও কইছি কক্ষনো না। পান সাজনের মতো ছোট কাম করতেই পারো না তুমি। দেশের চিনাশোনা লোক দোকান দিছে, তুমি খালি দাঁড়াইয়া থাইক্কা দেখাশোনা করো। তোমারে যে পানওয়ালা কয় তার জিহ্বা যেন খইসা পড়ে। ঠিক কই নাই? আস্তে আস্তে অন্ধকার হয়ে এলো নিশিকান্তের মুখ। ছোট কাম? তুমি কইলা গোপালের মা পান সাজন ছোট লোকের কাম? কইলাম তো। হাঁপাতে নয়নতারা বললে, কইমু না, ছাইরা দিমু। একটা ঢোক গিলল নিশিকান্ত। বুক থেকে জিভ অবধি যেন তেতো হয়ে গেছে। অনেকক্ষণ চুপ করে রইল। তারপর আহত সুরে ধীরে ধীরে বলল, গোপালের মা, একটা কথা কই তোমারে।
আমারে পান আলা কইয়া যত না অপমান করেছে মন্মথ, পান সাজনের এক নীচ কাম কইয়া তার থেকে কম অপমান করলা না তুমি।